এমনিতে শীতের দিনে বাদাম ভাজা খেতে বেশ মজা লাগে। মনে হয় যে শুধু খেয়েই যাই, কিন্তু বাদাম ভাজা খাওয়া বেশি ভালো না। এতে ক্যালোরিজ আছে, এতে ওজনও বাড়তে পারে, আর এমনকি এর থেকে মৃত্যুও ঘটতে পারে। এটা আমি জানতাম না, কিন্তু ডাক্তার সালুকে বলেছে বাদাম থেকে মৃত্যুও হতে পারে, আর বাস্তবে সেটাই হয়েছে। প্রথমে তো আমি কিছুই বুঝতেই পারিনি, কিন্তু ডাক্তার সালুকে যখন বলেছে, এবার আপনারাই দেখে নিন না। আজকের সন্ধ্যা চমনের নামে। কুমার হাউস এতদিন পেজ 3-তে দেখেছি, আজকে এসেই গেলাম। আপনার মেয়ের কলেজ কেমন চলছে? একদম ঠিকঠাক। কোথায় অ্যাডমিশন পেল? ব্যাস স্মাইল করতে থাকো। এক্সকিউজ মি। হাই, হাই। আই এম প্রাচী, মিস্টার কুমার সিস্টার। হাই, আমি রচনা। আপনাদের আগে কখনো দেখিনি। আই এম শিওর আপনারা আমার বৌদির ফ্রেন্ডস হবেন, তাই তো? হ্যাঁ, বৌদি, হ্যাঁ হ্যাঁ প্রাচী। আই থিঙ্ক এরা তোমার ফ্রেন্ডস হ্যাঁ, হবেন। মানে? হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই। আরে আরে কোথায় ছিলি? আরে, কি আরে খবর? এনজয় কর, তোরই তো পার্টি এটা। হ্যাঁ, কাম ঠিক আছে, অন। ঠিক আছে, তোমরা যাও, এনজয় করো, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে ওকে, বাই। চল। কি গো, কি হয়েছে? এত টেনশনের কি হয়েছে? না না, এরকম কোনো ব্যাপার না, তুমি সবার খেয়াল রাখো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ ক্রিস, গ্রেট হ্যাঁ, পার্টি ভাই। thanks. তোর বাবার জবাব নেই। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দারুণ এক্ষুনি আসছি। অ্যারেঞ্জমেন্ট করেছেন কিন্তু। আরে আমি আসছি এক্ষুনি। ক্রিস, কোথায় যাচ্ছ? আসছি মা। মা বৌদি, বৌদি কি হলো? মা, ক্রিস, কি হলো তোমার? তাড়াতাড়ি ডাক্তারকে কি হলো? ফোন করো, হসপিটালে নিয়ে চলো। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? ভালো হয়েছে আপনারা এসে গেছেন। আমি আপনাদের ফোন করেছিলাম। আমার নাম ক্রিস, আর উনি হলেন আমার মা, মিসেস মালবিকা কুমার। আর যে আমার মাকে অ্যাটাক করেছে না, সে যেন না বাঁচে। এত জোরে কথা বলার কোনো দরকার নেই। সিআইডি জানে কি করা দরকার। মা, মা তুমি ঠিক আছো তো? আমার ঘাড়ে খুব যন্ত্রণা করছে। ওখানেই তো লেগেছে মা। খুব ভালো হয়েছে বৌদি, তোমার কিছু হয়নি। না তো আমি ভাবছিলাম যে তোমার মতো দয়ালু মহিলার উপর কেউ কেন হামলা করবে। মালবিকা দেবী, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। এখন আপনি ঠিক আছেন? ঠিকই আছি, শুধু ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছে। আপনার কিছু মনে আছে আপনার উপর অ্যাটাকটা কিভাবে হলো? ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটেছে যে তাও কিছু তো মনে থাকবে আপনার। আমি পার্টিতে ছিলাম সবার সাথে। আমি ক্রিসকে আর ওর বাবাকে দেখছিলাম, আর হঠাৎ করে একটা ডাট এসে গলায় লাগলো আমার, আর তারপরে কিচ্ছু মনে নেই আমার। এই ডার্ট এলো কোত্থেকে? কে ছুঁড়েছিল এটা দেখেছেন কি? আমি আপনাকে বললাম না, সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে হলো যে আমি কিছু বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি দাদাকে পার্টিতে দেখা যাচ্ছিল না, তাই আমি আর ক্রিস বৌদিকে হসপিটালে নিয়ে আসলাম। এই সময় তো ওনার এখানে থাকার কথা। ওয়াইফ হসপিটালে ভর্তি। খুঁজতে হবে। ওয়াইফকে কেউ মারবার চেষ্টা করেছে আর হাজবেন্ড গায়েব। হ্যাঁ স্যার, বলুন কাকে চাই? আমরা সিআইডি। সিআইডি? হ্যাঁ, কিন্তু সবাই তো হসপিটালে। ম্যাডামের উপরে কেউ হামলা করেছে। সেটা আমরা জানি, সেজন্যই আমরা এখানে এসেছি। মিস্টার চমন কুমারকে ডাকুন এখানে। স্যারকে? হ্যাঁ, ওনাকেই ডাকো। কোথায় উনি? হসপিটালে যাননি? কোথায়? স্যার এটা তো আমি জানি না, আমি এখানে দেখলাম না, তাই ভাবলাম উনি হয়তো হসপিটালে গেছেন। তুমি এটাও জানো না যে তোমার মালিক বাড়িতে আছে কি নেই? এই ঘরটা ভালো করে চেক করো তোমরা, নিশ্চয়ই এই বাড়িতে কোথাও আছেন। স্যার, মালবিকা দেবীকে ডার্ট পার্টি চলাকালীনই মারা হয়েছে। তার মানে যে মেরেছিল সে ঘরের মধ্যেই ছিল।
হ্যাঁ দয়া, আমিও সেটাই ভাবছি। ওই ডাকটা এখান থেকেই ছোড়া হয়েছে। আমার সন্দেহ তো ওই ভদ্রলোকের ওপরই। আরে এই দরজাটা বন্ধ কেন? কি হয়েছে অভিজিৎ? স্যার এই দরজাটা বন্ধ এখানে। এই রুমটা কার? স্যার এটা তো আমাদের স্যারের স্টাডি রুম। আচ্ছা, ওনার স্টাডি রুম। রুমের চাবি তো আছে নিশ্চয়ই? না স্যার। ভাঙতে হবে স্যার। দয়া, আমি আছি তো। আমি তাহলে কিসের জন্য? চলো তাই হোক। কুমার স্যার, কুমার স্যার, কুমার স্যারের কি হলো? কুমার স্যার, মনে হচ্ছে এখানে কেউ ঝড় বইয়ে দিয়েছে। বন্ধ ঘরের ভিতরে এটা হলো কি করে? এজন্যই হসপিটাল পৌঁছাতে পারেননি। কুমার স্যার তো মারা গেছেন। স্যার এই যে ইনহেলারটা পেলাম স্যার, হয়তো ওনার মৃত্যু আস্থমা অ্যাটাকেই হয়েছে। হ্যাঁ স্যার, কুমার স্যারের তো আস্থমার ভারী অসুখ ছিল। আর এই যে ইনহেলারের ভেতরে এই যে বটল রয়েছে সেটাও পুরো খালি স্যার। আচ্ছা, অ্যাজমার পাম্পের বোতলের ভেতরটা পুরো খালি, দরজাটা ভেতর থেকে বন্ধ, আর বাইরে থেকে কেউ শুনতেই পায়নি। ফ্রেডি সামলে। নিচে দেখো, পোড়া কাগজের টুকরো। একটা কাজ করো, বাইরে থেকে কিছু একটা নিয়ে এসো আর এগুলো সাবধানে ওঠাও যাতে এগুলো ঠিক থাকে। ওকে? ইয়েস স্যার। চলো, তুমিও চলো। হ্যাঁ চলো। অভিজিৎ, স্যার মনে হচ্ছে এটা খুন। তার মানে? মানে এটা দেখো, এখানে দেখো, এর নাকের নিচে, আর এই যে ওর গালের ওপর, আর এখানে দেখো কানের পাশে। এগুলো তো র্যাশ। হ্যাঁ, সব জায়গায় আছে। তার মানে কোনো না কোনো গোলমাল আছে অভিজিৎ, আর সেটা আমরা এখানেই খুঁজে পাবো, এই ঘরের মধ্যে। ঘরটাকে খুব ভালো করে চেক করো। এখানে হাজবেন্ড আর ওয়াইফ দুজনের উপরই অ্যাটাক হয়েছে। স্যার এই মোবাইলটা পেলাম স্যার। স্যার আরেকটা ব্যাপার হলো, এতে লাস্ট কলটা করণ নামের কে একজন করেছিল। কারণ হ্যাঁ। এই লোকটা আবার কে? উনি আমাদের চিরকালের জন্য ছেড়ে চলে গেছেন। না, দাদা আমাদের ছেড়ে যেতে পারে না। বাবা কোথায়? আমি বাবার কাছে যাব। এক্সকিউজ মি, ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া অবধি উপরে যেতে পারবেন না। এখন আমাদের কি হবে? এই বাড়ির কি হবে? দেখুন, আমার মনে হচ্ছে আপনার দাদাকে খুন করা হয়েছে। খুন? খুন? আগে হ্যাঁ, খুন। কেউ একজন আপনার দাদার উপরেও অ্যাটাক করেছিল। আচ্ছা, আপনি কি বলতে পারবেন কে এই খুনটা করতে পারে? ওনার সাথে কারোর কোনো শত্রুতা বা ওনার কারোর সাথে কোনো ঝগড়া? দেখুন, বাবা একজন বড় বিজনেসম্যান ছিলেন, আর কেউ হয়তো ওনাকে হিংসাও করতেন। আর ওনার পার্টনার প্রণয়, ওনার সাথেও কোনো বাবার প্রবলেম চলছিল। আচ্ছা, তাহলে উনি বিজনেস পার্টনার, তাই তো? আর এই কারণ কে? করণ? হ্যাঁ, ওই কে? করণ কি করেছে? ওর এই কেসের সঙ্গে কি সম্পর্ক? দেখুন, করণ সেই লোক যাকে আপনার দাদা শেষবার ফোন করেছিল। আমাদের মনে হচ্ছে যে করণই ওনাকে স্টাডি রুমে ডেকেছিলেন, ম্যাম। এই ভদ্রলোকের নাম শুনে তোমাদের মুখটা শুকিয়ে গেল কি করে? কেন? দেখো, যদি কিছু লুকাও তাহলে ক্ষতি তোমাদেরই হবে। এবার সত্যি করে বলো, বলো কি হয়েছিল? ওই অ্যাকচুয়ালি করণ দাদার লয়ার। দাদা তার পুরনো উইল চেঞ্জ করতে চাইছিল। তার মানে দাঁড়াচ্ছে উনি আপনার দাদাকে উইলের ব্যাপারেই ফোন করেছিলেন। হ্যাঁ, জানি না কোনো নতুন উইল বানিয়েছে কিনা।
বাবার কোনো ভরসা নেই। কোথাও এই খুনটা এই উইলটার জন্য হয়নি তো? কি হলো? হ্যাঁ, দেখো, তোমরা যদি কিছু বলতে না চাও কোনো ব্যাপার না, আমরা ওর থেকে ঠিক জেনে নেব। কারণ কারণ দরজা খোলো, আমরা সিআইডি থেকে এসেছি। যখন আমরা সিআইডিরা কারোর বাড়িতে যাই, হয়তো সে ভেতরে ঘুমোচ্ছে, আর না হলে সে... এরকম বলবেন না স্যার, এবার একটু অন্যরকমই হবে। আচ্ছা, তাহলে চলো দেখো। ও মাই গড! আমি বলেছিলাম না ফেডরিক্স? গুলি লেগেছে, মরে গেছে স্যার। বুকে গুলি লেগেছে, তার মানে হচ্ছে কেউ সামনে দাঁড়িয়ে গুলি করেছে। হ্যাঁ, হাতাহাতিরও তো কোনো চিহ্ন দেখছি না। এর মানে হলো এ ধারণাও করতে পারেনি যে সামনে দাঁড়িয়ে ছিল সে ওকে গুলি করতে পারে। স্যার, এই লোকটা নিশ্চয়ই জানে কে গুলি চালিয়েছে। একদম ঠিক বলেছ ফেডরিক্স। এক কাজ করো, দেখো ওই নতুন উইলটা এই বাড়ির মধ্যে আছে কিনা, চেক করো ভালো করে। স্যার এটা আমি কিচেনের ভেতরে পেলাম স্যার। ভাঙাচোরা সেলফোন? স্যার এটা এনারই হবে। স্যার ওই উইলটা তো এখানে নেই। উইল এখানে নেই? তাহলে কোথাও খুনি উইলটা নিয়ে পালায়নি তো? দুজন জানতো, দুজনেই মারা গেল। একই মিস্টার চমন আর এখনই কারণ। অভিজিৎ, কিছু একটা গোলমাল আছে, কিছু তো গোলমাল আছে। প্রথমে চামান কুমারের খুন হয়, তারপর ওনার লয়ার কারণের খুন হয়। চামান কুমারের মৃত্যুর আগে ওনার লাস্ট কল এই ভদ্রলোকই করেছিল। তার মানে এর খুন ওই নতুন উইলটার সাথে কোনো না কোনো ভাবে নিশ্চয়ই জড়িয়ে আছে। ডক্টর সালুকে এই চমন কুমার আর করণের লাশ ছুপাচ্ছে না কিছু বলতেও চাইছে? লাশ তো বলতে চাইছে অভিজিৎ, তবে বলছে যে সোনার লোকটি যদি ভদ্র হয় তবে বলতে পারে। ভদ্র? ডক্টর সালুকে আমাদের ভদ্রতা তো সারা দুনিয়া জানে। আপনি তাড়াতাড়ি এদেরও বলে দিন। কথাটা তোমাকে নিয়ে নয়, তোমার সঙ্গে ওই এসিপি আসার কথা আছে না? যদি এসিপি এসে যায় তাহলে... না না, এসিপি স্যার তো কোথাও চলে গেছেন, উনি তো আজকে ল্যাবের আশেপাশেও থাকবেন না। তবে আমি লাশের সঙ্গে কথা বলতে পারি। এ দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের দাগগুলো, দেখো এর মুখে দাগ আছে, সারা বডিতে এই প্যাচ আছে, আর এই রকম লাল দাগ পায়েতেও আছে। এই দেখো পায়ের তলাতেও, দুটোতেই এই দেখো। ভীষণ সাংঘাতিক অ্যালার্জি মনে হচ্ছে। আসলে হয়েছে কি, এই ভদ্রলোকের আস্থামার জোর অ্যাটাক হয়েছে, বুঝেছো? দম লেগেছে, এমন ভাবে দম আটকালো যে বেচারা মরেই গেল। ঘরের মধ্যে এসি ছিল, অক্সিজেনের নিশ্চয়ই কোনো অভাব ছিল না, আর বাইরে থেকে কেউ ভেতরে আসেওনি। তাহলে অ্যাটাকটা হলো কি করে? ভেতর থেকে নিশ্চয়ই এমন কিছু জিনিস ছিল, এমন ভয়ঙ্কর কিছু ছিল যেটা খাওয়াতে বা ছোঁয়াতে বেচারার মৃত্যু হয়েছে। ডাক্তারবাবু, একটা কথা মাথায় ঢুকছে না, কোনো কিছু জিনিস ছুলে মানুষ মরে কি করে যায়? ফ্রেডরিক, আমি যদি জানতাম তাহলে তোমায় বলতাম না। ডক্টর সারিকা। কি ব্যাপার ডক্টর সারিকা, আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে। সব ঠিক আছে তো? ওই যে এনার্জিটা দেখতে পেতাম আপনার ভিতরে, সেটা দেখতে পাচ্ছি না। কিছু না স্যার, আমার দিদিকে নিয়ে একটু ডিস্টার্ব ছিলাম। মাত্র মাস 6 আগে ওর বিয়ে হয়েছে। আর ছাড়ুন স্যার এসব বাড়ির কথা। আর কি ব্যাপার, শ্বশুরবাড়ির লোকজন বিরক্ত করছে? না না, অ্যাকচুয়ালি সবার প্রত্যাশা ওকে ঘিরেই। ও তো সবসময় চেষ্টা করতে থাকে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুদিকেই ঠিকভাবে সামাল দিতে পারে। ইনফ্যাক্ট সব মেয়েদের পক্ষে এটা খুব কঠিন হয়ে যায়, মেয়ে আর বউয়ের কর্তব্য একসাথে পালন করা। আমার ওয়াইফের সঙ্গে এরকম হতো বিয়ের পর। সত্যি স্যার, ওকে দেখে তো আমারই কান্না পেয়ে যায়। বুঝতেই পারি না ওকে হেল্প কি করে করব। একটা আইডিয়া আছে, আপনি আপনার বোনকে ওই সিরিয়ালটা দেখাবেন,
বাবুল কা অঙ্গন ছুটে না 31শে জানুয়ারি থেকে সোনি টিভিতে আসছে, সোম থেকে বৃহস্পতি ঠিক রাত 10টায়। এনিওয়ে, লেটস কাম টু দ্য বিজনেস। এতক্ষণ আমরা এই লাশটার ব্যাপারে কথা বলছিলাম। এক কাজ করি, আমি এই ইনফেক্টেড স্কিনের টুকরো নিয়ে রেডিয়েশন করে দেখি, তাহলে জানা যাবে যে কোন জিনিস থেকে ইনফেকশনটা হয়েছে। দেখছো স্কিন সেলের উপর কতটা এফেক্ট করেছে? এই যে গ্রিন প্যাচেসটা দেখছো, এগুলো অ্যালার্জির চিহ্ন। অ্যালার্জিটা কি থেকে হয়েছে? এটা পিনাট ফ্যাট। বাদাম? বাদাম খেয়ে একটা মানুষ মরে গেল? আমি আজ থেকেই বাদাম খাওয়া বন্ধ করে দিলাম। এমনিতেও সেদিন আমার বউ এক বলছিল মিনিট যে- ফ্রেডরিক, তুমি তোমার বউকে বাড়িতে রাখো, এখানে কাজের কথা হচ্ছে। আর এই অ্যালার্জির অ্যাটাক খুব ক্ষতিকারক, অ্যানাফিল্যাক্সিস, এতে মৃত্যুও হতে পারে। প্রাণ যেতে পারে কি ডাক্তার সারিকা? প্রাণ তো চলে গেছে। তার মানে কেউ একজন আগে থেকেই জানতো যে এই লোকটার পিনাটে অ্যালার্জি আছে, আর পিনাট দিয়েই মারলো ওকে। প্রশ্ন এটাই যে চামনের ঘরে বাদাম এলো দিয়ে? আমরা যখন ঘরটা চেক করেছিলাম তখন ওখানে তো কোনো বাদাম দেখতে পাইনি। আমি নিজে গিয়ে চেক করব। ডক্টর সারিকা, ততক্ষণ আপনি ওই পোড়া পেপার থেকে কিছু বার করুন। ওকে। পিনাট নিশ্চয়ই কোথাও এখানে আছে, কিছু না কিছু নিশ্চয়ই আছে যা থেকে ভিকটিমের এরকম ভয়ঙ্কর অ্যাটাক হয়েছে। মৃত্যুটা এখানেই হয়েছিল, তার মানে সেই জিনিসটা কাছাকাছি কোথাও একটা আছে। খুনি ওই জিনিসটা লুকিয়ে রেখেছে নিশ্চয়ই। হ্যাঁ, লুকিয়ে রেখেছে, কিন্তু তোমরাও সাবধানে থাকবে যাতে তোমাদের লেগে না যায়। তোমাদের মধ্যে কারোর অ্যালার্জি নেই তো পিনাট থেকে? খুনি তো দেখছি ভালোই প্ল্যান ছকেছিল, কিন্তু সে হয়তো জানতো না ডক্টর সালুখের নজর এড়ানো এত সহজ নয়। আরে তাড়াতাড়ি করো। ব্যাস হয়ে গেছে, 2 মিনিট লাগবে। অভিজিৎ, এই যে এখানে দেখো। একটা সলিউশনের মতো মনে হচ্ছে। সলিউশনের মতো? কোনো খাবারের জিনিস? দিলে তো সব জল ঢেলে। এখানে ডক্টর তুমি না আমি। এমনিতে সলিউশনের মতোই লাগছে। মানে বাদামের তেল? হ্যাঁ, পিনাট অয়েল। হ্যাঁ, এক কাজ করো, তুমি সবকিছু করো। জেনে তো গেছোই, এবার আমি চলি। শালুকে প্লিজ, এখন অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি করো। দেখো একটু। এই ফাইলটার উপরে পিনাট অয়েল লাগানো রয়েছে। কোথাও এই ফাইলটা কারণ এখানে নিয়ে আসেনি তো? আমারও তো তাই মনে হয় অভিজিৎ। এই ফাইলটা হয়তো ওই নিয়ে এসেছিল, তার মানে ওই এনাকে পার্টির সময় ফোন করেছিল। আমার তো মনে হয় ওকে নিশ্চয়ই কেউ টাকা খাইয়েছিল এনাকে প্রাণে মেরে ফেলার জন্য। স্যার, মনে হচ্ছে এই কাজটা এনার পরিবারের মধ্যে কেউ একজন করেছে, কারণ ওনার পরিবারের লোকেরাই জানতো যে ওনার পিনাট অয়েলে অ্যালার্জি রয়েছে। স্যার, প্রণয় হতে পারে, চামানের বিজনেস পার্টনার। কৃষি তো বলছিল কয়েকদিন ধরে দুজনের মধ্যে প্রবলেম চলছিল। চামানের মৃত্যুতে প্রণয়ের ফায়দা হতো, কারণ উইল তো পাওয়া যায়নি। সমস্ত বিজনেসটা তাহলে চলে যাবে প্রণয়ের কাছে। তার মানে অভিজিৎ, এনার কাছাকাছি যে কজনই ছিল ওদেরই মধ্যে কেউ এই কাজটা করেছে। জানতে কি করে পারবো? কি বস, এখানেই আটকে গেলে তো? হ্যাঁ, তাই হয়েছে। আছে তোমার কাছে কোনো রাস্তা? ফরেন্সিক ল্যাবের রাস্তা। ইয়েস ডক্টর সারিকা, কোনো ভালো খবর? মনে হয় এই পেপারে কি লেখা আছে ওটা আমরা পড়তে পারবো। তাই যদি হয় তো রহস্য একদম পরিষ্কার। হ্যাঁ, পেপারটা লাশের পাশ থেকে পাওয়া গেছে আর পোড়াও ছিল। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। চলুন দেখি কি পাওয়া যায়। এই ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এই পেপারে লেখা সমস্ত জিনিস বড় দেখা যায়। যেই রেডিয়েশন এর ওপর পড়বে সব কিছু পরিষ্কার দেখা যাবে।
সব কিছু একটা তো দেখতে পাচ্ছি, আরেকটু বড় হলে সব বুঝতে পারা যাবে। জানুয়ারি 2008। স্যার এটা তো জানুয়ারি স্যার, পেয়ে গেছি স্যার। এটাই সেই নতুন উইলটা যেটা উনি মারা যাওয়ার আগে বানিয়েছিলেন স্যার। রিল্যাক্স রিল্যাক্স বিবেক, আমরাও দেখতে পাচ্ছি। সরি স্যার, তার মানে হচ্ছে উনি মারা যাওয়ার আগেই এই নতুন উইলটাই বানাচ্ছিলেন স্যার। আর এই যে নতুন উইলটা দেখতে পাচ্ছি, খুনি এটা পুড়িয়েছে স্যার। খুনি নিজে শিকারকে খুন করার পর নতুন উইলটা জ্বালিয়ে দিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে পুরনো উইল থেকে খুনির বেশি লাভের আশা ছিল। নতুন উইল, পুরনো উইল, উইল উইল উইল। এখানে আমার দাদা মারা গেছেন আর আপনারা এদিকে উইল নিয়ে পড়ে আছেন। দেখুন, আপনার দাদার মৃত্যু কিন্তু ওই নতুন উইলের কারণেই হয়েছে, বুঝেছেন? আর এই উইলে যত গোলমাল এই বাড়ির লোকেরাই কেউ করেছে। আপনি কি বলতে চাইছেন? আমার দাদার খুন আমি করেছি? খুনি যেই হোক না কেন বেশি দিন লুকোতে পারবে না। আরে আমার লুকোনোর কি আছে? এবারে নাটক বন্ধ করুন আর সত্যি করে বলুন, কৃষ কোথায়? কোথায় কৃষ? আমি কি করে জানবো? গেছে হয়তো ওর মায়ের কাছে হসপিটালে। কি হয়েছে পিসি? আরে বৌদি, তুমি লজ্জা করছে না প্রাচী? সবে সবে উনি মারা গেছেন আর তুমি সবার সামনে এর মধ্যেই। নিজেকে সামলাও মা, তোমার শরীর এমনিতেই খুব খারাপ। সরি মালবিকা দেবী, কিন্তু কি করব, আমাদের ডিউটি আমাদের করতেই হবে। দেখুন, আমরা একটা উইলের কিছু টুকরো পেয়েছি, পুড়ে যাওয়া টুকরো। পুরনো উইলটা না নতুন উইলটা? মিস্টার চামানের ডেড বডির পাশে পাওয়া গেছিল এই টুকরোগুলো। সেজন্যই আমরা জানতে চাই এমন কি ছিল যেটা মিস্টার চামান নিজের উইলে পাল্টাতে চাইছিলেন। দেখুন, এটা একমাত্র দাদার উকিলই বলতে পারেন। ও নিজের উইলে কি বদলাতে চেয়েছিল সেটা বাড়ির কাউকেই বলেনি, কিন্তু আমার মনে হয় যে কৃষের ব্যাপারে কিছু ভাবছিল। বৌদি, এটা শুধুমাত্র কারণই বলতে পারে। একদম ঠিক কথা বলেছেন আপনি, একদম ঠিক। আর খুনিকে সেটা আমরা কারণের কাছেও জানতে পারতাম। আপনি তো জানেন মালবিকা দেবী যে সিআইডিরা মরা মানুষের থেকেও সত্যিটা বের করে আনতে পারে। স্যার, আই এম অনুজ। আপনার জন্য কি করতে পারি? মার্ডার, দুটো মার্ডার আর একটা অ্যাটেম্প টু মার্ডার। মানে? করণের খুন হয়ে গেছে, আপনি জানেন সেটা? হ্যাঁ, আচ্ছা, এবার বুঝতে পারলাম। আপনারা করণ স্যারের খুনের তদন্ত করছেন। আমরা এটুকুই খোঁজ করতে এসেছি যে ওনার তৈরি উইলটা কোথায়। করণই তো ওনার উইলটা বানিয়েছিল। হ্যাঁ, আর ওটা একটা নয়, দুটো। দুটো উইল? আমি তো একটারও ব্যাপারে জানতাম না। সেই সব করণ স্যার দেখতেন। এখন উনি যখন নেই, এখন চুপচাপ যা কিছু তোমার জানা আছে সেগুলো চটপট বলে ফেলো, বুঝেছো? না হলে এই অফিসে সবাইয়ের সামনে তোমার মানিজ্যতের পিন্ডি চটকাবো। আসলে 2 সপ্তাহ আগে চমন কুমার বাবু আর ওনার পার্টনার প্রণয় এখানে অনেকবার এসেছিলেন। উইলের জন্যই এসেছিল? সেটা জিজ্ঞেস করবেন না প্লিজ। কেন? আমি এই ব্যাপারে সত্যিই কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে চমন কুমার খুব ডিস্টার্ব ছিলেন। আচ্ছা, তাহলে ওনার কাছে উইলের কপি নিশ্চয়ই আছে। হ্যাঁ, সেটা আমি ঠিক জানি না। দেখো দেখো এই অফিসের মধ্যে আছে কিনা। এক্সকিউজ মি, 1 মিনিট। কার কাছে থাকতে পারে ওই উইলের কপি? হয়তো ডায়না ম্যাডাম জানতে পারেন। না স্যার, উইলের কোনো কাগজই নেই। আচ্ছা, এই ডায়না ম্যাডাম এটা কি করে জানলো? হ্যাঁ, এই ভদ্রমহিলা কে? ডায়না ম্যাম করণ স্যারের জুনিয়র, আর যত সিক্রেট পেপার আছে সেগুলো ডায়না ম্যামের কাছেই আছে। ওনাকে কোথায় পাবো? ম্যাম। অনুজ, আমি তোমাকে বলেছিলাম না যে আজ আমি কারোর সাথে দেখা করব না। এখানকার এসিপি মনে হচ্ছে। ম্যাম, সিআইডি এসেছে। স্যারের মৃত্যুর জন্য আমরা সবাই ভীষণভাবে শকড। দেখুন ডায়না ম্যাডাম, চামন আর করণের খুনের ব্যাপারে একটা কথা কমন আছে, ওই চামন কুমারের উইল আর দলিল। আপনি কি জানেন যে উইলটা কোথায়? আমি আগে হ্যাঁ, আপনি এই অফিসের সমস্ত কনফিডেন্সিয়াল কাজ তো আপনিই দেখেন, তাই না? আমরা জানতে পেরেছি যে সবই আপনি জানেন। যা কিছু করণ জানতো সেটা আপনিও জানেন। দেখুন, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। গত 10 দিন ধরে আমি মানালিতে ছিলাম।
আমার আন্টির কাছে। তাহলে আপনি 10 দিন ছুটিতে গিয়েছিলেন, মানালি গিয়েছিলেন। আচ্ছা, অফিস ফেরার পরে আপনি কি কিছু জানতে পেরেছিলেন? মানে কোনো গন্ডগোল কিছু? আমি যখন ফিরে এলাম তখন আমি এটা অবশ্যই জানতে পেরেছিলাম যে চমন কুমারের ছেলে অফিসে এসেছিল। ওর আর করণ স্যারের মধ্যে কিছু কথা নিয়ে ঝগড়া হয়েছিল। থ্যাংক ইউ। ফেডরিক্স, খোঁজ নাও এ মানালি কি জন্য গিয়েছিল। ওকে স্যার। অভিজিৎ, আগে আমাদের জানতে হবে যে 28শে ডিসেম্বর মানালিতে বরফ পড়েছিল কি না। এই ডায়না বলছিল যে 28 তারিখ বরফ দেখতে গেছিল, সেজন্য। হ্যাঁ, তাহলে জানা যাবে ডায়না 28শে ডিসেম্বর মানালিতে ছিল কি না। স্যার, এই চমন কুমার যে এতদিন বেঁচে ছিল এটাই সব থেকে বড় ব্যাপার। বন্ধু থেকে শুরু করে পরিবারের লোকজন সবাই তো শত্রু ছিল। স্যার, একটা লোকের মৃত্যুতে এতগুলো লোকের ফায়দা হতে পারতো। প্রথমত ওনার নিজের বোন প্রাচী, দ্বিতীয়ত ওনার ছেলে ক্রিশ, আর ওই প্রণয়ও তো আছে, ওনার বিজনেস পার্টনার। এদের তিনজনের মধ্যেই কেউ একজন হবে খুনি। স্যার, এই তিনজনকে ডেকে আলাদা আলাদা করে ইন্টারোগেট করা যাক, তাহলেই সমস্ত সত্যি আমাদের সামনে চলে আসবে। আসুন। আসুন আসুন আসুন। দেখুন, এটা ফ্যামিলির ঝামেলা, এখানে আমাকে কেন টানছেন? আমি তো এসব কিছুই জানি না। সে আমরা দেখে নিচ্ছি আপনি কিছু জানেন। আরে ওনাকে জিজ্ঞাসা করুন। অভিজিৎ, তুমি একটু প্রণয়কে ওখানে বসাও আর জিজ্ঞাসাবাদ করো। আসুন প্রণয় বাবু, আসুন। এই আপনার আর চমন কুমারের মধ্যে হ্যাভ এ সিট প্লিজ। এই আপনার আর চমন কুমারের মধ্যে কোনো কথাবার্তা বা কখনো কোনো ঝগড়া? প্রাচী, ক্রিশ, তোমরা এখানে বসো। আসো, কাম, বসো। আমি আপনাকে আমার বাবার খুনিকে খুঁজতে ডেকেছিলাম, আর আমাকেই ধরে নিয়ে এলেন। বসো। ওদিকে দাদা আমাদের ছেড়ে চলে গেছে, বৌদি হসপিটালে পড়ে আছে, আর আপনার মনে হচ্ছে এই খুনটা আমি করেছি? আমারই দাদার। ওর সাথে তো আমার কোনো ঝগড়া ছিল না। ও তো আমার পার্টনার ছিল আর বন্ধুও। আমি তো ওর অনেক সিক্রেট ব্যাপার জানতাম। ও তো ওর ফ্যামিলিকে খুবই ভালোবাসতো। ওর সমস্ত প্রপার্টি ওর স্ত্রী, ওর ছেলে আর ওর বোনের নামে করে দিয়েছিল সমান ভাগে। ক্রিস, তোমার ব্যাপারে আমরা সব শুনেছি। আমরা জানি যে তোমার বাবার সঙ্গে তোমার অনেক প্রবলেম ছিল। এই জন্য পার্টির একদিন আগে তুমি কারণের অফিসে গিয়ে, মানে তোমার বাবার লয়ারের অফিসে গিয়ে তুমি ঝগড়া করেছো কেন? সে তো হ্যাঁ, সেটা বলো, কি হয়েছিল বলো। আর প্রাচী, তোমার তো রোজ তোমার দাদা বৌদির কাছে টাকা চাইতে হতো, তাই না? তাই তুমি ভাবলে যদি এরকম রোজ রোজ টাকা পয়সা চাওয়ার থেকে নিষ্কৃতি পাওয়া যায় তাহলে ভালোই হয়। কে? স্যার। হ্যাঁ ফেডরিক্স। স্যার, ডায়না কোথাও যায়নি, এখানেই ছিল। ওনার মোবাইল ফোন থেকে একটাও রোমিং কল পাওয়া যায়নি। প্রত্যেকটা কল এখানকারই, লোকাল কলস। এই দেখুন স্যার। আর স্যার, যখন চামানের মৃত্যু হলো তার ঠিক কিছুক্ষণ পরেই ও করণকে ফোন করেছিল। কিছুক্ষণ পরেই ও ফোনটা করেছিল? ও ফোন করেছিল? স্যার, এই প্রণয় বলছিল যে চামানের পুরনো উইল অনুসারে তিনজনেই সমান সমান সম্পত্তি পেত, কিন্তু যদি নতুন উইল তৈরি হতো তাহলে কারণ না কারোর তো লস হতোই। এবার যার লোকসান হচ্ছিল খুন সেই করেছে স্যার। হ্যাঁ, কিন্তু সে কে? অভিজিৎ, আগে এই ডায়নার ব্যাপারটা মিটিয়ে নাও। ওর গায়ে মানালির হাওয়া লেগেছে। কতবার বলবো আমি যে দিদি ঘরে নেই? আপনি ডায়না ম্যাডামকে ডাকুন, আমরা সিআইডি থেকে এসেছি। ওই এজেন্টগুলো এসেছিল না, ওদের সঙ্গে দিদিও গেছে ব্যাংকে। বাহ, অন্যদের লকার থেকেও চুরি করছেন? কি আপনারা না বলে কোথায় ঢুকে আসছেন? মিনিট, এই লকার কারণের না? দেখুন, আপনারা এর শুনছেন চাবি না তোমার কিন্তু। কাছে কি করে এলো? হ্যাঁ, দেখুন, এইভাবে আপনারা ভেতরে আসতে পারেন না। দেখুন ম্যানেজার বাবু, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। ফ্রেডরিক্স, নিয়ে যাবেন নাকি? চলুন চলুন। যান আপনি প্লিজ। এতে আমারও অধিকার আছে। আর বেশি কিছু বলার দরকার নেই, সব জলের মতন পরিষ্কার, বুঝেছেন? দেখা যাক একবার কি আছে এর ভিতরে। ওহো, এতগুলো টাকা, সিডি। কম বেশি প্রায় 25 লাখ টাকা। এই করণ লয়ার ছিল নাকি বিজনেসম্যান?
আমি নিজেকে ধরে রাখতে পারিনি। এত বড় একটা সুযোগ ছিল আমার সামনে, আমি লোভে পড়ে গেছিলাম। একদিন আমি করণ স্যারকে ফোনে কারোর সাথে নতুন উইলের ব্যাপারে কথা বলতে শুনেছিলাম। উনি বলছিলেন যে উনি নতুন উইলটা পড়িয়ে দেবেন আর চমন কুমারকেও মেরে ফেলবে। তার মানে করণ কারোর সঙ্গে উইলের ব্যাপারে ডিল করছিল। কে ছিল সে? জানি না কার কল ছিল, আমি তো শুধু করণ স্যারের আওয়াজটা শুনেছিলাম। তুমি বলছো যে তুমি করণকে ফোনে কথা বলতে শুনেছো যে ও নতুন উইলটাকে জ্বালিয়ে দিতে চায়, কিন্তু উইলের পোড়া অংশটা তো আমরা মৃত লোকটার স্টাডি রুম থেকে পেয়েছি। তাহলে এটা কিসের উইল? করণ স্যার একজন খুব স্মার্ট লয়ার ছিলেন। উনি চমন কুমারের উইলের কপি পুড়িয়ে দিয়েছিলেন শুধু নিজের ডিল পূরণ করার জন্য। আর পরে আসল কপি দেখিয়ে ও সেই ব্যক্তিকে ব্ল্যাকমেল করতে চাইছিল। আমি ভাবলাম যে আমিও হয়তো একটু টাকা কামাতে পারবো। আমি করণ স্যারের কাছে গেলাম ওনাকে এটাই বলতে যে আমি সব জানতে পেরে গেছি, কিন্তু করণ স্যার তো উল্টে আমাকেই ধমকাচ্ছিল। আমি হঠাৎই রেগে যাই আর শুট করে দিই। করণ চমনকে মারলো আর তুমি করণকে খুন করে দিলে, কিন্তু এখনো তার খোঁজ পাওয়া যায়নি যে এই সমস্ত প্ল্যানিং করেছিল আর 25 লাখ টাকাটা দিয়েছিল। ও, তাহলে এটাই হলো সেই উইল, এটাই ওনার নতুন উইল, যে কারণে আগুনটা লেগেছে। আগুন লেগেছে? স্যার, আগুন তো কোথাও লাগেনি। আরে ফ্রেডরিক স্যার এই কথাটা দিয়ে দুটো খুনের কথা বোঝাতে চাইছিলেন। হ্যাঁ ফেডরিক্স, দুটো যে খুন হয়েছে সেটার ব্যাপারেই বলছিলাম। আমি তো কনফিউজ হয়ে গেছিলাম স্যার, তাই ভাবি আগুন লাগলো আর আমি জানতে পারলাম না। কোনো ব্যাপার না, এই উইলটা পড়ো। আমি চমন কুমার নিজের সজ্ঞানে এটা লিখে রেখে যাচ্ছি যে আমার সমস্ত টাকা, আমার সম্পত্তি। আরে স্যার, কি আছে? হ্যাঁ, এটা কি গন্ডগোল স্যার? মাই গড, এই ব্যাপার, এই কারণেই খুনগুলো হয়েছে। অভিজিৎ, এই সিডিটা চালিয়ে দেখো। এই সিডিটা সযত্নে লকারে লুকিয়ে রাখা হয়েছিল, এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। মাই গড, কেউ ভাবতেই পারবে না যে এরকম ঘটনা ঘটতে পারে। অভিজিৎ, ওনার পরিবারের সবাইকে এখানে ডাকো। হ্যাঁ স্যার, এবার তো সবাইকে ডাকতেই হবে। এসিপি স্যার, আপনি আমাদের ডেকেছেন? আগে হ্যাঁ, এবারে আমি আপনাকে কিভাবে বোঝাবো খুনি কি কি না করেছে ওনার ওই নতুন উইলটা পাওয়ার জন্যে। আর যেই মুহূর্তে উইলটা পাওয়া গেছে। উইল পাওয়া গেছে? কি লেখা আছে উইলে? একটু তাড়াতাড়ি পড়ে শোনান না। পিসি চুপ করো, নিকুচি করেছে ওই উইলের। খুনের কোনো খবর পেয়েছেন কি? স্যার, অদ্ভুত ফ্যামিলি একটা। বাবা বাবা বাবা, কত শুধরে গেছিস তুই। আজ যদি দাদা বেঁচে থাকতো কত খুশি হতো, তাই না বৌদি? প্লিজ প্রাচী, ঠিকই তো বলছে ও। আর এমনিতেও অনেক দিন থেকে আমাদের বংশে খারাপ দিন চলছে। আমি এখন এসব শেষ করতে চাই। এসিপি স্যার, উইলে যাই লিখেছে, ভালো মন্দ আপনি পড়ুন। ঠিক আছে। না অভিজিৎ, তুমি বরং পড়ো। স্যার আমি? হ্যাঁ তুমি পড়ো, এতে যা খারাপ খবর আছে আমি পড়তে পারবো না। এবার ডিউটি তো করতেই হবে, আমি পড়ে দিচ্ছি। আমি চমন কুমার নিজের সজ্ঞানে নিজের সমস্ত প্রপার্টি, ক্যাশ, অ্যাসেটস, কার নামে? নিজের সমস্ত সম্পত্তি আমার মেয়ে ডায়নার নামে করে দিচ্ছি।
হোয়াট? ডায়না, এটা আপনি কি বলছেন বৌদি? এসব কি হচ্ছে? আমি 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 কিছু বলছি না, এটা তো চমন কুমার বাবু নিজে লিখেছেন। বাবার মাথা খারাপ হয়ে গেছিল নাকি? আর এই ডায়না বাবার মেয়ে, এসব কি মা? ক্রিশ প্লিজ বাবার সম্বন্ধে সমস্ত কথা বলবে না। আর তাছাড়া ও তো আর বেঁচে নেই। কিন্তু উনি যদি ডায়নাকে নিজের মেয়ে মনে করে ওকে সব সম্পত্তি দিয়ে যান, তাহলে এসিপি স্যার আমি এতে রাজি। এসব কি বলছো তুমি মা? এখন আমাদের কি হবে? চুপ করো ক্রিশ, আর এ ব্যাপারে কোনো কথা হবে না। এসিপি স্যার, উইলে যেটা লেখা আছে সেটাই সই। আপনি শুধু একটাই উপকার করুন, আমার স্বামীর খুনিকে ধরে দিন। মালবিকা দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি যে খুনি খুব শিগগিরই ধরা পড়বে। চলো এখান থেকে। আজ অব্দি তো দাদা বৌদির সামনে হাত পাততে হয়েছিল, এখন জানি না আর কার কার সামনে হাত পাততে হবে। উফ, এবার কি হবে স্যার? সেটাই হবে যেটা ওপরওয়ালা দিতে চান। এত রাতে কে এলো? আপনি আপনি এখানে এই সময়? আপনি আমাকে এভাবে কেন দেখছেন? আমার কাছে কিচ্ছু নেই। আচ্ছা, তুমিই তাহলে ওর মেয়ে। আমি যদি আগে থাকতে জানতাম তাহলে তো সমস্যাই হতো না, আমি তোমাকে আগেই মেরে ফেলতাম। এ আপনি কি করছেন? এতে আমার কি দোষ আছে? সমস্ত দোষ তোমারই। আমি তো আপনার মেয়ের মতো। আমার কোনো মেয়ে নেই, আমার একটাই ছেলে, আর সেই একমাত্র সব সম্পত্তি পাবে। বা মালবিকা দেবী, সিআইডি? সিআইডি এখানে? তার মানে হলো এটা আপনাদের প্ল্যান ছিল আমাকে এখানে আনার? কেন প্ল্যানিং শুধু আপনিই করতে পারেন? হ্যাঁ, যদিও আপনার বুদ্ধির জবাব নেই। ভীষণ ট্যালেন্টেড তো আপনি, খুব ভালোই অ্যাক্টিং করেন। সব এর জন্য হয়েছে, ওই আমাদের বংশটা শেষ করে দিয়েছে। পার্টি রাতে তো চমন কুমারের শুধু বডির মৃত্যু হয়েছিল, ভিতর থেকে তো উনি অনেক আগেই মারা গেছিলেন। ওনাকে আপনার প্ল্যানিং নয়, আপনার বিশ্বাসঘাতকতা মেরে দিয়েছিল। আমি চমন কুমার, সম্পূর্ণ সজ্ঞানে আমি আমার বয়ান দিচ্ছি। আমার মনে হচ্ছে যে কেউ আমাকে মারতে চাইছে, এই জন্য আমি আমার স্টেটমেন্ট রেকর্ড করছি। আমার স্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এত বড় একটা মিথ্যে, যে ছেলেকে আমি 24 বছর ধরে লালন পালন করেছি, আজকে জানতে পারলাম ও আমার ছেলেই নয়। কিন্তু আমি আমার এত পরিশ্রমের রোজগারকে কোনো বেইমানের হাতে যেতে দেব না। আমার সমস্ত প্রপার্টি, ক্যাশ, ইনভেস্টমেন্ট আমার ছোট বোন প্রাচী পাবে। তাহলে আপনারা আমাকে উইলের ব্যাপারে মিথ্যে বলেছেন? আপনার আসল রূপটা সামনে আনার জন্য। আপনার নতুন উইল অনুযায়ী সবকিছু প্রাচীরই অধিকারে থাকবে, আর আপনি তো জেলে যাবেনই, আর আপনার ছেলে ক্রিশ এসে দাঁড়াবে রাস্তায়। এটা কখনো হতে পারে না। কেউ যদি এক পাও নড়েছেন, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, ওকে আমি মেরে ফেলবো। আমি যা কিছু করতে পারি। দেখুন, আপনারা সরে যান, অফিসার সরে যান। শারুন, ওকে প্লিজ। আমি মেরে ফেলতে পারি, আমি ওকে মেরে ফেলতে পারি, বললাম তা। মাই গড, এত ধোঁয়া দিয়ে এলো। মালবিকা দেবী, মালবিকা দেবী সামনে আসুন। মালবিকা দেবী এখানে আশেপাশে কোথাও আছে, ভালো করে খুঁজো। মালবিকা দেবী, ওই যে বাবা!
ব্যাস ব্যাস মালবিকা দেবী, প্রচুর পালিয়েছেন আপনি, এবার বিশ্রাম নেবার সময় হয়ে গেছে। আমি কোথায় আছি? ফ্রেডি, গুড জব ফ্রেডি। কে ফ্রেডি? আরে এ? এই আওয়াজটা তো খুব চেনা চেনা লাগছে। এটা তোমার আঙ্কেলের আওয়াজ। আঙ্কেল? কে আঙ্কেল? এ গেছে। ফ্রেডি, ফ্রেডি এদিকে তাকাও। ফ্রেডি, চলো। সাবধানে, ফ্রেডি তো নিজের কাজ করে দিয়েছে, কিন্তু এবার আপনাকে বোধহয় সারাটা জীবন জেলে বসেই কাটাতে হবে।